দুটো ইস্যু, একটা হচ্ছে ওই সময়ের বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যাদের নাম আপনারা বলছিলেন, ধরেন আমসামিন চৌধুরী কিংবা মেজর জেনারেল আমসামিন চৌধুরী কিংবা জেনারেল ইব্রাহিম, হ্যাঁ, তারা অনেকেই এখনো তো আছেন। ফলে একদম সবকিছু নাই হয়ে গেছে সেটি না। দ্বিতীয়ত হচ্ছে যে কাগজপত্র সরকারি নথি যদি হারিয়ে যায় সেই দায় জেনারেল সাহেব আইন মন্ত্রণালয়কে দিতে বলেন, কিন্তু এটা আইন মন্ত্রণালয়ের তো ইস্যু বটে। উনি তো সেনাপ্রধানও ছিলেন, সরকারও ছিলেন, ফলে রাষ্ট্রপতির কার্যালয়, সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট বলি, সামরিক বাহিনীর ডকুমেন্টস কি সব আসলে সবসময় নাই হয়ে যায় বা সেটি করা সম্ভব? এবং এই ঘটনা কি কেবলই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু? কারণ আমাদের মনে আছে তার ঠিক 4 বছর আগে বাংলাদেশের আরেকজন সরকার প্রধানকেও সপরিবারে হত্যা করা হয়েছে। ফলে এটার একটা ধারাবাহিকতা ছিল কিনা এবং এটার সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্রান্তও থাকতে পারে কিনা? আগেরটার বিষয়ে আমি কিছু বলবো না, তবে জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর সর্বপ্রথম যে আপনার মানে মিডিয়াতে যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে আগরতলার আকাশবাণী খবরটা প্রথম প্রচার করেছিল। আপনার আমাদের 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের পরেও বাংলাদেশের এতগুলো মিডিয়া থাকা সত্ত্বেও এনডিটিভি ভারতের এই রিপোর্ট সর্বপ্রথম প্রচার করে। আচ্ছা, এখন এটা কেন করে, ভারতের থেকে কেন প্রথম হয়? তারপরে ওই যে সোহেল ভাই যেটা বললেন না, যে দুইজন নেত্রী ওটা আগরতলা বর্ডার দিয়েই পালিয়ে যাচ্ছিলেন, ওখানে আনসার ভিডিপি না আপনার বিডিআর আপনার তাদেরকে বাদশা দেয় এবং তাদেরকে ফেরত নিয়ে আসে। আমাদের সাংবাদিক শওকত মাহমুদ ভাই, তার এটা নিয়ে একটা রিপোর্ট আছে, যিনি এখন জেলে আছেন, শওকত মাহমুদ রিপোর্ট আছে সম্ভবত, হ্যাঁ রিপোর্ট আছে। এখন কথাটা হচ্ছে যে বিদেশি প্রথম দৈনিক দেশে নিউজ হয়েছিল, আমরা দৈনিক দেশে ছিলাম প্রথম দৈনিক দেশে, পরে অন্যরা লিখেছে। এখন ধরেন এইগুলোর মধ্যে দেশি বিদেশি থাকবে, তার কারণ জেনারেল জিয়াউর রহমান কতগুলো মানে কঠোর সিদ্ধান্ত এবং খুব চমৎকার কিছু সিদ্ধান্ত বাংলাদেশের ক্ষেত্রে নিয়েছিলেন, যা আজ পর্যন্ত এই 55 বছরের ইতিহাসে আর কেউ নিতে পারেননি। সেটা কি? 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে, সেনাবাহিনীতে মাত্র 4টি পদাতিক মানে আপনার ব্রিগেড ছিল, খুব পুরনো অস্ত্রসজ্জিত। সেগুলোর মধ্যে 303 রাইফেল, সৈনিকদের বুট ছিল না, সৈনিকরা আপনার স্যান্ডেল পরে পর্যন্ত ডিউটি করেছে, এরকম অবস্থা ছিল। সেখান থেকে তারপরে আমাদের কোনো আধুনিক কামান ছিল না, আমাদের মাত্র সোভিয়েত রাশিয়ার তৈরি মাত্র পুরনো 12টা MiG-21 বিমান ছিল, যেগুলোর কোনো যুদ্ধক্ষমতা ছিল না। ভারতের সরবরাহ করা সেই মান্ধাত্তা আমলের গানবোট ছিল বিএনএস পদ্মা নামে, এগুলো দিয়ে কোনো যুদ্ধক্ষমতা ছিল না, ধরে মেশিন গান লাগানো ছিল। স্যারও এগুলো দেখেছেন। তো জেনারেল জিয়া এসে মাত্র 3.5 বছর 4 বছরের মতো উনি সময় পেয়েছিলেন। সেই সময়ের মধ্যে উনি 4 ব্রিগেড মানে 1 ডিভিশন থেকে একটু বেশি, 5 ডিভিশন, 5টা পদাতিক ডিভিশন উনি তৈরি করলেন। ট্যাঙ্ক আনলেন চীন থেকে, কামান আনলেন চীন থেকে, আধুনিক অস্ত্র আনলেন, আমাদের সবে স্মল আর্মস আনলেন পাকিস্তান থেকে, চীন থেকে। আমাদের বিমান বাহিনীর জন্য চীন থেকে F-6 জঙ্গি বিমান আনলেন, ট্রেইনার বিমান আনলেন ফ্রান্স থেকে, আমেরিকা থেকে। আমাদের আমেরিকা থেকে হেলিকপ্টার আসলো, আমাদের সমস্ত ওয়ারলেস সেট আসলো আমেরিকা থেকে। তারপরে আমাদের নৌবাহিনীর জন্য আপনার মিসাইল এগুলো সব চলে আসলো আপনার চীন থেকে। এই যে এত কিছু করলেন, এটা হচ্ছে একটা পার্ট, মানে সশস্ত্র বাহিনীকে এগিয়ে নিয়ে ক্ষমতা বাড়ানো। দ্বিতীয় হচ্ছে যে এর আগ পর্যন্ত বাংলাদেশ ছিল রুশ ভারতের অক্ষের মধ্যে, তখন স্নায়ুযুদ্ধ চলছিল। সেখান থেকে তিনি বাংলাদেশকে বের করে নিয়ে এসে রুশ ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি বাংলাদেশকে নিয়ে আসলেন কি চীনের বন্ধু হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হিসাবে, মুসলিম দেশগুলোর বন্ধু হিসাবে। এটাকে কখনোই এই রুশ ভারত অক্ষ মেনে নিতে পারেনি। তার কারণ বাংলাদেশ তৈরির পর তারা মনে করেছিল যে বাংলাদেশ তাদের একটা স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে সবসময় থাকবে, তাদের স্ট্র্যাটেজিক স্বার্থটাকে মানে আপনার রক্ষা করবে। তো জেনারেল জিয়া এখান থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসলেন, স্বতন্ত্র একটা আইডিয়া দিলেন। এবং আপনি লক্ষ্য করেন 45 বছর হয়েছে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। উনি 3.5 বছরে 5টা ডিভিশন করলেন, 45 বছরে আমরা আর মাত্র 5টা ডিভিশন করতে পেরেছি, তাও পুরোটা না। এবং উনি যে প্রতিরক্ষা নীতি দিয়ে গেলেন, সেই প্রতিরক্ষা নীতিও আমরা আর এগিয়ে নিতে পারিনি। তো সুতরাং তাকে কেন টার্গেট করা হবে না আমাকে বলেন? আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে আমরা সব কিছুতে রাজনীতি খুঁজি, কিন্তু আমরা কৌশলগত বিষয়টা খুঁজি না। বাংলাদেশ এই যেই জায়গায় বসে আছে বঙ্গোপসাগর এলাকায়, এটা হচ্ছে চোকিং পয়েন্ট। এখানকার রাজনীতি সবসময় কৌশলগত বিষয়ের উপরে নির্ভরশীল, এখনো নির্ভরশীল, রাইট অ্যাট দিস মোমেন্ট, আরো বেশি হয়তো। এখন
আপনি বাংলাদেশে যদি আপনি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চান, যেমন এই যে আমরা চীন থেকে জঙ্গি বিমান আনার কথা বলছি, দেখেন চতুর্দিকে আপনার একটা দেশের পত্রপত্রিকা তো শুধু না, বাংলাদেশের কতিপয় সাংবাদিক বলছে এগুলো দিয়ে কি হবে, আমরা কি যুদ্ধ করব, আপনাকে ছুড়ে দিচ্ছে, কারা ছুটছে। শুধু এগুলো হচ্ছে এক সুতায় গাথা। তো জেনারেল জিয়া হচ্ছে কি, তার মানে এই জায়গাটায় একটা বড় ভূ রাজনীতির খেলাও এর হ্যাঁ, পেছনে উনি ছিল। এটাকে বাংলাদেশকে বের করে নিয়ে এসে একটা স্বতন্ত্র ধারায় উনি দাঁড় করিয়েছিলেন। এবং আরেকটা কথা আপনি শুনে মনে রাখবেন আমাদের দর্শকদের জন্য, উনি যে আনসার বিডিবি কনসেপ্টটা দাঁড় করিয়েছিলেন, এটা দিয়েছিলেন হচ্ছেন ডক্টর তালুকদার মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, জাতীয় অধ্যাপক ছিলেন। উনি আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন 2000 সালে। এই আনসার বিডিবির কনসেপ্টটা ওনার, ডক্টর তালুকদার মনিরুজ্জামানের। পৃথিবীর সবচেয়ে বড় প্যারামিলিশিয়া বাহিনী হচ্ছে বাংলাদেশের আনসার বিডিবি। 1.3 মিলিয়ন। আমরা যদি চাই, জেনারেল জিয়ার কনসেপ্ট ছিল যে আমাদের দেশ ছোট, আমাদের এত অর্থ নাই, এত কনভেনশনাল যুদ্ধ করার জায়গা নেই, এত ট্যাঙ্ক আনার পয়সা নেই, সুতরাং আমরা এই 50-60 লাখ লোককে অস্ত্রসজ্জিত যাতে করতে পারি। তা আপনি কি মনে করেন যে যারা চেয়েছিল বাংলাদেশকে স্যাটেলাইট রাষ্ট্র বানাতে তারা এটা সহ্য করবে? সুতরাং এটা ছিল জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করার অন্যতম অন্যতম বড় একটি নেপথ্যের কারণ। জি।